আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তামান্না নাহিদ খান। নির্বাচনী প্রচারণায় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহীর গোদাগাড়িতে যাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকাল 11টায় নওগাঁ শহরের এটিএম মাঠে জামায়াতের আমিরের জনসভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। এরপর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় জামাতের আয়োজনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন ডক্টর শফিকুর রহমান। পরে রাজশাহীর গোদাগাড়িতে নির্বাচনী জনসভা উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন জামায়াতের আমির। এরপরে সন্ধ্যায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই সাথে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেবেন জামায়াতের আমির। নওগাঁ শহরের এটিএম মাঠে জনসভাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, জনসভায় জামায়াতের আমির কখন আসবেন? লোক সমাগম কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ তামান্না। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ এটিএম মাঠের জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় ইতিমধ্যে মাঠের অর্ধেকের বেশি মানুষ জমা হয়ে গেছে, নারী পুরুষ জমা হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান নওগাঁতে আসার কথা 11টার সময়। উনি 11টায় এসে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে আমাকে জানানো হয়েছে। উনি নওগাঁ স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামবেন, সেখান থেকে নওগাঁ এটিএম মাঠের জনসভায় আসবেন। এসে নওগাঁ জেলা জামায়াতের নায়েবের আমির মহিউদ্দিন সাহেব আমাকে জানিয়েছেন যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সমাবেশে এসে উনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আর ইতিমধ্যেই মাঠে সকাল থেকেই নারী পুরুষদের ঝড় নেমেছে, তারা মাঠে আসছে এই জনসভা শুনতে। মাঠ অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে। তো জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য এখানকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, কি উনার নির্বাচনী প্রতিশ্রুতি দেন, এসব শোনার জন্য মানুষ দলে দলে যোগদান করতেছেন এটিএম মাঠের জনসভায়। তো আমার কাছে নওগাঁ থেকে ছিল এরপরে জামায়াতের আমির নওগাঁর সময় 11টায় জনসভায় বক্তব্য রেখে উনি নওগাঁ থেকে হেলিকপ্টার থেকে চাঁপাইনবাবগঞ্জ উদ্দেশ্যে রওনা দিবেন। তো চাঁপাইনবাবগঞ্জে উনি এরপরে জনসভায় যোগ দিবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা এখন সর্বশেষ, আমার কাছে এই ছিল নওগাঁর সর্বশেষ, আমরা এখন চলে যাচ্ছি শফি মাহমুদ সাগরের কাছে সেখানকার পরিস্থিতি জানার জন্য। তামান্না। বেলা 12:30 নাগাদ এই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জামায়াতের আমিরের আসার কথা রয়েছে। এর আগে তিনি নওগাঁয় জনসমাবেশ করে এখানে আসবেন এবং ইতোমধ্যে কিন্তু যদিও 12:30 নাগাদ এখানে তার আসার কথা, কিন্তু সকাল 9টা থেকেই এই যে প্রাঙ্গণটি রয়েছে সেটি আসলে তার কর্মী সমর্থকদের আসলে পদচারণায় পরিপূর্ণ হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণের যেই অংশটি রয়েছে সেটির প্রায় অর্ধেকেরও বেশি জায়গাটিতে তার কর্মী সমর্থকরা এসে সেখানে জড়ো হয়েছেন এবং এখনও আসছেন। অর্থাৎ যতই আরও সময় যাবে, আরও আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসলে এই প্রাঙ্গণটি পরিপূর্ণ হয়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মাঠটির একাংশ সেটি নারীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে এবং সেখানে নারী যে সকল কর্মী এবং সমর্থক রয়েছেন তারা সেখানে উপস্থিত হয়েছেন তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে। আর আজকে যদি জামায়াতে আমিরের বাকি সফরগুলোর কথা বলি তাহলে এই জনসভায় তিনি অংশ নেওয়ার পরে তিনি চলে যাবেন রাজশাহীতে, সেখান থেকে তিনি যাবেন গোদাগাড়িতে, এরপরে যাবেন তিনি মূলত নাটোরে। আজকে তার এরপরে আরও 3টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে এবং মূলত তিনি আজকে এখানে এসে যে সকল কথা বলতে পারেন সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে জয়ী হতে পারলে জামায়াত ইসলামী আসলে বাংলাদেশের মানুষের জন্য আসলে কি কি পদক্ষেপ নেবে, কি কি পরিকল্পনা করবে সেটির একটি পরিকল্পনা তিনি সবার সামনে উপস্থাপন করবেন।
একসাথে এই অঞ্চলে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের যে সকল স্থানীয় সংকটগুলো রয়েছে এবং সেই সংকটগুলো থেকে কীভাবে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে এবং তার যে 11 দলীয় জোট রয়েছে তারা ক্ষমতায় আসলে কিভাবে সেই সকল সমস্যা থেকে সংকট থেকে উত্তরণ করা যাবে সেই বিষয়ে তিনি আজকে বক্তব্য রাখবেন। একই সাথে গণভোটের যে ব্যাপারটি রয়েছে, গণভোটের হ্যাঁয়ের পক্ষে জামায়াত ইসলামী প্রচারণা চালিয়ে যাচ্ছে, সেখানেও তিনি সেই হ্যাঁয়ের পক্ষে অর্থাৎ যাতে জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেয় সেটির পক্ষেও তিনি আজকে প্রচারণা চালাবেন। এর পাশাপাশি এই চাঁপাইনবাবগঞ্জে যে সকল জামাতের 11 দলীয় জোট থেকে যাদেরকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছে সেই সকল মনোনয়ন পাওয়া সেই সকল প্রার্থীদের কাছেও তিনি আজকে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেবেন। তো মূলত আজকে এখনও সব যে সকল কর্মী সমর্থক রয়েছেন তারা এখানে এসে পৌঁছাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মূলত মঞ্চে যে জামায়াতের যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদের পরিবেশনা চলছে এবং আর কিছুক্ষণ পরে এখানে এই অঞ্চলে যে রয়েছে তারা এখানে বক্তব্য রাখবেন। এবং তিনি জানছিলাম জামায়াতের আমিরের জনসভার খবর। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে গতকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বন্দর শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে গত মঙ্গলবার থেকে অচল হয়ে পড়ে বন্দর। আর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর পর থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে আছে। এভাবে বন্দর অচল হয়ে পড়লে দেশে উৎপাদিত পণ্য রপ্তানিতে বড় ধরনের সংকটে পড়বে দেশ। পাশাপাশি রমজান উপলক্ষে আমদানি করা পণ্য ডেলিভারি নিয়ে উদ্বেগের কথা জানান ব্যবসায়ীরা। তবে দাবি না মানলে ধর্মঘট অব্যাহত রাখার কথা জানান শ্রমিক নেতারা। জুলাই আগস্ট অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় প্রদান করবেন। জুলাই আগস্ট আন্দোলন চলাকালে 2024 সালের 5 আগস্ট আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সাভারের আশুলিয়ায় নারকীয় হত্যাযজ্ঞের শিকার হন 6 জন। পুলিশের গুলিতে নিহত 5 জন এবং গুরুতর আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরেকজনকে গুলি করে হত্যা করা হয়। এই 7 হত্যার ঘটনায় 2024 সালের 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও পুলিশের সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয়। মামলায় সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সহ 8 জন কারাগারে থাকলেও অন্য 8 আসামি পলাতক। গত বছরের 2 জুলাই চার্জশিট ও 21 আগস্ট চার্জ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত 25 জানুয়ারি আজ রায়ের জন্য তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল। সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। সকালে সেনানিবাসে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে মাঠ পর্যায়ে মোতায়েনকৃত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম ও দুর্গম অঞ্চলে নির্বাচনের সরঞ্জাম পাঠানো সহ বিভিন্ন বিষয়ে হেলিকপ্টার দিয়ে সহায়তা করা হবে। এ বিষয়ে বিমান বাহিনী সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিমান বাহিনীর সাথে সমন্বয় করে 11 থেকে 13 ফেব্রুয়ারি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে বিমান বাহিনীর 3730 জন সদস্য। এই সময়ে দায়িত্ব পালনকালে বডি ক্যাম ব্যবহার করা হবে এবং ড্রোন দিয়ে নির্বাচনী কার্যক্রম মনিটরিং করা হবে বলেও জানান বিমান বাহিনী প্রধান। 3 দলের 2.5 কোটি টাকা প্রাইজ মানির টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ। মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-20-র উদ্বোধনী ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু ও আকবর আলীর দুরন্ত। বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে বয়কট করায় ক্রিকেটারদের মানসিক এবং আর্থিক ক্ষতি কিছুটা হলেও কমাতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বিসিবি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল 1 কোটি টাকা ও রানার্স আপ দল পাবে 40 লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার 5 লাখ এবং সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক প্রতিজন পাবেন 3 লাখ টাকা করে।
মোটা অঙ্কের প্রাইজ মানি টুর্নামেন্টে একটি দল খেলবে 2টি করে ম্যাচ। ম্যাচ জয়ী দল পাবে 10 লাখ। অংশগ্রহণকারী প্রতি ক্রিকেটার পাবেন ম্যাচ প্রতি 50,000 টাকা। 3 দলে আছেন দেশসেরা 39 ক্রিকেটার। সব মিলিয়ে প্রতিটি স্কোয়াডের সদস্য সংখ্যা 20 জন। টুর্নামেন্টের ফাইনাল 9 ফেব্রুয়ারি। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।